আসসালামু আলাইকুম। আমি সাইফ, পড়াশোনা করতেছি বুটেক্সে। পরিসংখ্যান চ্যাপ্টারের ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতেই পাচ্ছ আলোচনা করব হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান নিয়ে। পরিসংখ্যান চ্যাপ্টারটা আমাদের এসএসসি লেভেলে ম্যাথের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। কেননা ম্যাথ থেকে মার্ক তুলতে গেলে যদি আমি চিন্তা করতে চাই তাহলে পরিসংখ্যানটা হচ্ছে আমাদের মার্ক তোলার জন্য ইজিয়েস্ট চ্যাপ্টার। কেননা পরিসংখ্যান চ্যাপ্টার থেকে ঘুরিয়ে পেঁচিয়ে ম্যাথ করার চান্স খুবই কম। তো আমরা আজকে দেখার চেষ্টা করবো যে পরিসংখ্যান এই চ্যাপ্টারে আমরা কি কি নিয়ে আলোচনা করব এবং আমরা আমাদের এই চ্যাপ্টারটাকে কিভাবে সুন্দর মতো শেষ করতে পারি। চলো আজকের লেকচারটি শুরু করা যাক। তো এখন পরিসংখ্যান চ্যাপ্টারে আমরা বেসিক্যালি দুটো পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা উপাত্তকে কিভাবে বিশ্লেষণ করা যায় অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা বহুভুজ এবং আমাদের অজীব রেখা নিয়ে আলোচনা করব। অজীব রেখা এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার যে টপিকগুলো। কেন্দ্রীয় প্রবণতা এগুলো আমি যখন পড়াবো তখন এক্সপ্লেন করব। আপাতত জাস্ট দেখে নেবো। কেন্দ্রীয় প্রবণতা মেইনলি আমরা তিন প্রকারের দেখতে পাই। এক হচ্ছে গড়, দ্বিতীয়ত মধ্য এবং তৃতীয়ত প্রচুরক। এখন এগুলো হচ্ছে আমার এই চ্যাপ্টারের মেইন টপিকগুলো। তবে এই টপিকগুলো পড়ার আগে আমার এই চ্যাপ্টারের কিছু ন্যূনতম বেসিক প্রয়োজন, যার মধ্যে প্রথমটাই হচ্ছে আমাদের পরিসংখ্যানের পরিচয়। পরিসংখ্যান হচ্ছে এমন একটি ঘটনা বা বিষয় যেটাকে আমরা সংখ্যাত্মকভাবে বর্ণনা করি। অর্থাৎ ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক বর্ণনা হচ্ছে আমার পরিসংখ্যান। সেক্ষেত্রে আমার পরিসংখ্যানের কে আমরা বিশ্লেষণ করার জন্য বিভিন্ন টার্ম ইউজ করি। এর মধ্যে একটা হচ্ছে উপাত্ত। উপাত্ত হচ্ছে সংখ্যাসূচক তথ্যাবলী, অর্থাৎ তথ্যকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় এরূপ তথ্যকে আমরা বলবো হচ্ছে উপাত্ত। উপাত্ত দুই প্রকারের হতে পারে। এক হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর এক হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত বলতে আমরা বুঝবো হচ্ছে এরকম টাইপের উপাত্তগুলো যেগুলো অলরেডি বিন্যস্ত আকারে আছে, যেমন 1, 2, 3, 4, 5। এগুলো আমার মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত আছে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে বিন্যস্ত আছে। তবে অবিন্যস্ত উপাত্ত বলতে আমরা বুঝবো হচ্ছে 3, 4, 2, 5, 1 এরকম উপাত্ত যাদের মধ্যে কোনো সিকোয়েন্স নেই, এরা হচ্ছে আমার অবিন্যস্ত উপাত্ত। এরপরে আমরা আমাদের পরিসংখ্যানে এই তিন জায়গায় মেইনলি যে জিনিস নিয়ে আলোচনা করব তার একটি অন্যতম পার্ট হচ্ছে আমাদের শ্রেণী। শ্রেণী হচ্ছে নির্দিষ্ট ব্যবধানে উপাত্ত ধারণকারী নিম্ন সীমা ও উচ্চ সীমা বিশিষ্ট উপাদান। অর্থাৎ এমন একটা উপাদান যা একটি নিম্ন সীমা থাকবে এবং একটি উচ্চ সীমা থাকবে। এক্সাম্পলের জন্য আমরা বলি 31 থেকে 40, 41 থেকে 50। এগুলো হচ্ছে আমার এক একটা শ্রেণী। 10 শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের এখানে এক একটা শ্রেণী তৈরি হয়েছে, যেখানে আমরা আমাদের উপাত্তগুলোকে ধারণ করতেছি, অর্থাৎ এর মধ্যে কতটুকু গণসংখ্যা আছে। সেক্ষেত্রে আমার শ্রেণীকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী আর একটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। বিচ্ছিন্ন শ্রেণী বলতে আমরা বুঝি যে শ্রেণীর একটির সাথে আরেকটির কোনো সংযোগ নেই। যেরকম এখানে আমার 31 থেকে 40 এবং 41 থেকে 50 এর মধ্যে কমন কোনো ফ্যাক্টর নেই। আমার 40 পর্যন্ত শেষ হয়ে গেছে এবং পরের শ্রেণী 41 থেকে শুরু হয়েছে। এখানে আমার এই শ্রেণীর সাথে এই শ্রেণীর কোনো পারস্পরিক সম্পর্ক নেই। তবে পরের শ্রেণীতে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীতে যদি দেখি, সেখানে আমার এটা শুরু হয় 40 থেকে শেষ হয় 50 এবং এর পরেরটা 50 থেকে শুরু হয় এবং 60 থেকে শেষ হয়। এখানে কিন্তু আমরা একটা কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেষ হয় 50 থেকে এবং এখানে শুরু হয় 50 থেকে। একে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী। অর্থাৎ যে দুটি শ্রেণীর প্রথমটির উচ্চ সীমা পরেরটির নিম্ন সীমার সাথে সঙ্গতিপূর্ণ। এবং আমরা আমাদের এই বেসিক নিয়ে আমরা আমাদের চ্যাপ্টারের সামনের ম্যাথগুলো অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা এই টার্মগুলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমরা বোঝার চেষ্টা করব গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয়। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট উপাত্তের সেট দেওয়া থাকবে, সেখান থেকে আমার গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করা লাগবে।
তবে গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করার আগে আমাদের আরো কিছু জিনিস নির্ণয় করতে হবে। যেরকম এখানে আমার উপাত্ত দেওয়া আছে, একটা উপাত্তের সেট দেওয়া আছে। আমার গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয়ের পূর্বে আমার এটা বুঝতে হবে যে আমার এখানে শ্রেণী ব্যবধান কতটুকু হবে, আমার শ্রেণী সংখ্যা কয়টা হবে। তাছাড়া আমি বুঝবো কিভাবে আমার ছকটা কিভাবে আঁকতে হবে। সেগুলো নির্ণয় করার জন্য আমার প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। এখন পরিসর কি আস্তে আস্তে বোঝাচ্ছি। প্রথমে আমার দেখতে হবে এখানে আমার এই সবগুলো এর মধ্যে সর্বোচ্চ কত সংখ্যা আছে। যদি আমি এখানে দেখতে চাই তাহলে আমার এই যে কয়টা উপাত্ত দেওয়া আছে সেখানে আমার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 64, অর্থাৎ সর্বোচ্চ উপাত্ত এখানে সর্বোচ্চ উপাত্ত 64। এরপর আমার দেখা লাগবে এখানে সর্বনিম্ন উপাত্ত কত। এখানে সর্বনিম্ন উপাত্ত যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখবো যে এখানে আমার সর্বনিম্ন উপাত্ত হচ্ছে 36। এখন যদি আমরা পরিসর নির্ণয় করতে চাই, আমাদের পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ পদ বিয়োগ সর্বনিম্ন পদ, সর্বোচ্চ পদ বিয়োগ সর্বনিম্ন পদ যোগ 1। আমার এখানে সর্বোচ্চ পদ হচ্ছে 64, সর্বনিম্ন পদ হচ্ছে কত 36। এখন এদের বিয়োগ ফলের সাথে 1 যোগ করলে আমি আমার এই উপাত্তর পরিসর পাবো। সেক্ষেত্রে আমার এটার পরিসর হবে হচ্ছে 28 যোগ 1, এখানে ইংলিশে লিখে ফেলছে সরি, সমান সমান 29। এটা হচ্ছে আমার এই উপাত্তের জন্য পরিসরের মান, অর্থাৎ 29 হচ্ছে আমার পরিসর। এখন পরিসর নির্ণয় করার পর আমার এখানে বুঝতে হবে আমি আমার গণসংখ্যা নিবেশন সারণীটা কতটুক শ্রেণী ব্যবধান নিয়ে তৈরি করব। যেহেতু আমার এখানে 29 হচ্ছে আমার পরিসর, পরিসর যদি ছোট থাকে অর্থাৎ 30 বা 40 এর কম, তাহলে আমরা চেষ্টা করব শ্রেণী ব্যবধান 5 ধরে ম্যাথ করার। তবে পরিসরের মান যদি 50-60 এর মতো বেশি হয়ে যায় তখন আমরা চেষ্টা করব শ্রেণী ব্যবধান 10 ধরে ম্যাথ করার। এখন আমরা যদি শ্রেণী ব্যবধান 5 ধরে আমার শ্রেণী সংখ্যা হবে, শ্রেণী ব্যবধান যদি আমি 5 ধরি তাহলে আমার শ্রেণী সংখ্যা হবে পরিসর ডিভাইডেড বাই আমার শ্রেণী ব্যবধান, অর্থাৎ আমার পরিসর কত 29। 29 কে যদি আমি আমার শ্রেণী ব্যবধান অর্থাৎ 5 দিয়ে বিভাগ করি তাহলে আমার ডিভাইড করি তাহলে আমার মান আসে 5.8। এখন তোমরা আমাকে বলো শ্রেণীর মান কি কখনো দশমিকে হইতে পারে? সেক্ষেত্রে আমার যদি 5 থেকে সামান্য বড় হয়ে যায় তাহলে আমার কত নিতে হবে 6। তার মানে আমার যেই চার্টটা আমি আঁকবো সেখানে আমার শ্রেণী সংখ্যা কয়টা হবে 6টা। তো এখন আমার শ্রেণী ধরি আমি আমার প্রথম শ্রেণীর 35 থেকে শুরু করব। তাহলে সেক্ষেত্রে 35 থেকে 5 শ্রেণী ব্যবধান অর্থাৎ 35, 36, 37, 38, 39, অর্থাৎ এটা শেষ হবে কি 39-এ। এখন এটাকে যদি আমি একটা চার্টের মধ্যে আঁকি, এই বরাবর হবে হচ্ছে আমার শ্রেণী ব্যক্তি, অর্থাৎ শ্রেণীকে আমি কোথ থেকে কতটুক পর্যন্ত ধরতেছি। এইখানে হবে আমার টালি সংখ্যা। এটা আশা করি সবাই এটা আমার সাথে পরিচিত, আমরা ছোটবেলায় এটা আমরা বিভিন্ন ম্যাথ করে আসছি। এবং এই পার্টে হবে আমার গণ সংখ্যা। তো প্রথমে আমি আমার শ্রেণী ব্যবধানের উপর বেস করে আমার শ্রেণীগুলো নির্ণয় করে নিই যে আমি কোথ থেকে কতটুক পর্যন্ত শ্রেণী ধরবো। সেক্ষেত্রে 35 থেকে 39 এ পর্যন্ত, এরপর শুরু হবে 40 থেকে এবং শেষ হবে 40, 41, 42, 43, 44। 44-এ গিয়ে এটা শেষ হবে এবং এর পরের শ্রেণী ঠিক এরপর থেকে শুরু হবে অর্থাৎ 45। এখন আর আমার এরকম হাতে গুণে দেখানোর প্রয়োজন নেই। যখন আমি দুইটা শ্রেণী নির্ণয় করছি তখন আমি এটাও বলতে পারবো আমার বাকি শ্রেণীগুলো কি রকম হবে। আমার এই শ্রেণী হবে হুবহু এই শ্রেণীর মতো, অর্থাৎ এরকম 50 থেকে 54, 55 থেকে 59 এবং আমার লাস্ট সারি হচ্ছে 59 থেকে 64। আমার এখানে শ্রেণী নির্ণয় করা শেষ। এখন আমি বের করব হচ্ছে আমার কোন শ্রেণীতে কয়টা গণসংখ্যা বিদ্যমান সেটা। এখন আমার 35 থেকে যদি 39-এ দেখতে যাই তাহলে আমার 38 পরে, 36 পরে, 39 নিচে পড়ে, বাস এই তিনটা। অর্থাৎ টালি সংখ্যা হবে 1, 2, 3, গণসংখ্যা হবে আমার এখানে 3। আচ্ছা, যেহেতু বাংলায় লিখতেছে তাহলে সব বাংলায় লিখি। এরপর আমার
40 থেকে 44 আমার গণসংখ্যা কত? 42, 44, 43, আবার 42, 43, 40, 41 এবং ফাইনালি বাস এই কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমার তালি সংখ্যা কত হবে? 1, 2, 3, 4। এরপরে 5 নাম্বারটা হবে এরকম 6, 7। আমার এই ক্ষেত্রে মান হবে কত? 7। এরপরে 45 থেকে 49, 45 থেকে 49 আমার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এই ক্ষেত্রে আমার মান কয়টা? 7টা। এরপরে 50 থেকে 54, 50 থেকে 54 ক্ষেত্রে আমার 1, 2, 3, 4, 5, 6, 7। এই ক্ষেত্রে আমার মান কয়টা? 7টা। তারপর 55 থেকে 59, এখন আস্তে আস্তে আমার মান কমা শুরু করবে। 1, 2, 3, 4টা। 1, 2, 3, 4। এরপর আমার 59 থেকে 64, অর্থাৎ আমার লাস্ট সারি, সেক্ষেত্রে আমার কয়টা পাবো? 1, 2টা। এখন দেখো আমার সবগুলোর মধ্যে গোল্লা দেওয়া হয়েছে, তার মানে আমার কাজ এই পর্যন্ত সমাপ্ত। সেক্ষেত্রে আমার এখানে হবে 2টা, এখানে হবে 2। তাহলে এখন আমি গুনবো আমার টোটাল গণসংখ্যা কত আসছে, সেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। 10, 24, 28, 30। আমার টোটাল গণসংখ্যা আসছে 30, এবং আমার এখানে 30টা উপাত্তই দেওয়া ছিল, অর্থাৎ এই 30টা উপাত্তকে আমি সুন্দরভাবে আমার গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রকাশ করতে পারছি। অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকার কথা না। আমরা এই নিয়মে আমাদের যে কোনো উপাত্ত থেকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী বের করে ফেলতে পারবো। এখন আমরা কথা বলবো গণসংখ্যা বহুভুজ নিয়ে। গণসংখ্যা বহুভুজ বিভিন্ন পদ্ধতিতে বের করা যায়, তবে আমি তোমাদের যে পদ্ধতিটা শেখাবো সেটা বইয়ে দেওয়া আছে, এবং আমার মতে এই পদ্ধতিটাই তোমরা ফলো করলে বেটার আউটপুট পেতে পারবে। এই পদ্ধতিতে আমাদের এইখানে একটা ছক দেওয়া থাকবে, যেখানে আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নে দেওয়া আছে বিভিন্ন শ্রেণী ব্যক্তিতে আমার গণসংখ্যার মান দেওয়া আছে। এখান থেকে আমার গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। সেক্ষেত্রে আমার এমন একটা চার্ট আঁকবো যেখানে আমার এই বরাবর থাকবে শ্রেণী ব্যক্তি, এই বরাবর থাকবে গণসংখ্যা। এগুলো আমরা উদ্দীপক অনুযায়ী দেখে দেখে বসাবো। তবে আমার এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানেই দেখো 41 থেকে 50, 51 থেকে 60, এগুলা কিসে আছে? এগুলা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নাই, এরা আছে বিচ্ছিন্ন শ্রেণী সীমা, অর্থাৎ এরা বিচ্ছিন্ন শ্রেণী। তবে আমি যখন আমার গণসংখ্যা বহুভুজে আমার মানগুলা বসাবো, সেক্ষেত্রে তো আমার বিচ্ছিন্ন শ্রেণী সীমা দিয়ে আমি বসাতে পারবো না। আমার এক্ষেত্রে মানগুলা অবিচ্ছিন্ন হতে হবে, যার ফলে আমি আমার প্রপার আউটপুটটা পেতে পারবো। তাই আমার এখন এই শ্রেণী ব্যবধানগুলোকে, অর্থাৎ এই শ্রেণীগুলোকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় নিতে হবে। সেক্ষেত্রে বইয়ের স্বীকৃত নিয়মটা হচ্ছে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ, অর্থাৎ 41 হয়ে যাবে 40.5, এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ, সেক্ষেত্রে আমার 150 হবে 150.5। একইভাবে আমার নিচেও 151 সাথে 0.5 বিয়োগ করলে আসে আমার 150.5, এবং 160 এর সাথে 0.5 যোগ করে আসে আমার 160.5। একইভাবে আমি আমার বাকি মানগুলো বের করে ফেলবো। এরপর গণসংখ্যা আমার এখানে যা আছে তাই আমি জাস্ট দেখে দেখে বসাই দেব। 41 থেকে 50, 141 থেকে 50 ছিল 10, 20, 30, 25, 15। মোট গণসংখ্যা হচ্ছে আমার 30, 60, 100। এখন আমার এই মানগুলোকে এখানে বসাতে হবে। তার আগে আমার গ্রাফ পেপার নিয়ে ধারণা লাগবে। আমার গ্রাফ পেপার হচ্ছে এরকম একটা, যেখানে আমার এটা হচ্ছে x0 x প্রাইম, y ও y প্রাইম, এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ।
এটা আমার গ্রাফ পেপারে মান বসানোর আগে আমার উপরে বর্ণনা আকারে লিখে দিতে হবে। এক্স ও এক্স কে আমি এক্স অক্ষ ধরে পাই, ওয়াই কে আমি ওয়াই অক্ষ ধরে পাই, এবং এই বরাবর আমি কতগুলো ঘরের মান কোন এককে নেব সেটাও আমার উল্লেখ করতে হবে। ধরি আমি এ বরাবর নিব হচ্ছে আমার শ্রেণী, তাহলে আমার এইটা হবে। এবং গণসংখ্যা বহুভুজে আমার তো এখানে দেওয়া আছে কত, এখানে শুরু হচ্ছে 140.5 থেকে, তারপর 150.5, 160.5, 170.5, মানগুলো অনেক ছোট হয়ে গেছে, কাইন্ডলি একটু কনসিডার করো, এবং 190.5। এখানে তোমরা এখন দেখতে পারবা আমার মূলত গ্রাফ পেপারে এইগুলা থাকে 5 ঘর 5 ঘর করে, এবং এইখান থেকে এই পর্যন্ত আমি যে খালি রাখছি, এখন তোমরা বলো 0 থেকে 140.5 কি এখানে হয়েছে? হয়নি। এই ক্ষেত্রে আমার 0 থেকে যেই পয়েন্টে আমার শুরু হবে এদের আমরা ছেদ চিহ্ন নামের একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, এভাবে ভাঙা চিহ্ন দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত প্রকাশ করি। এরপর আমার মেইন ক্যালকুলেশন শুরু হয় এখান থেকে। এখন বলো 40.5 থেকে 50.5 এর মধ্যে আমার গণসংখ্যা কত? 10। 50 থেকে 60 এর মধ্যে হচ্ছে 20। তাহলে আমরা এখানে ধরি 5, 10, 15, 20, 25, 30। সেক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর দেখো 5 ঘরের মধ্যে আমার 10 মান আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 একক সমান 1 ঘর, এবং ওয়াই অক্ষ বরাবর এখান থেকে এখানে 5, অর্থাৎ 1 একক সমান 1 ঘর। এই বরাবর হচ্ছে আমার শ্রেণী, এই বরাবর হচ্ছে আমার গণসংখ্যা। এরপর 60 থেকে 70 এর মধ্যে হচ্ছে আমার 30। এখানে এরকম কাহিনী পরীক্ষা হলে করা যাবে না, আমার এখানে একটু ভুল হয়ে গেছে, যার কারণে আমার মানগুলো এরকম ওভারল্যাপিং করতেছে আমার এর সাথে। এটা আমার গ্রাফ পেপারে একটু হাই লেভেলে লিখতে হবে। এরপর 80.5 থেকে 90.5 এর মধ্যে কত আছে? 15। এটা আমার বেসিক আয়তলেখ আঁকা শেষ। এখন আমার বিন্দুগুলোকে কয়েকটা বিন্দু নির্ণয় করে তাদের যোগ করতে হবে। সেক্ষেত্রে আমি ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমার যেখান থেকে শুরু হচ্ছিল, এবং এরপর প্রত্যেকটা বারের উপরের পয়েন্টের মধ্যবিন্দু, এদের আমার যোগ করে করে আমি যে বহুভুজটা পাবো সেটাই হচ্ছে আমার গণসংখ্যা বহুভুজ। তবে এদের শেষ করব কোথায়? শুরু এখান থেকে করলে আমি কিন্তু শেষ এখানে করতে পারবো না। শেষ করতে হলে আমার যেই শ্রেণীতে শেষ হচ্ছে তার থেকে এক শ্রেণী বেশি ধরতে হবে, অর্থাৎ 90.5 থেকে পরে 200.5। এখন আমার এই বিন্দুগুলোকে যোগ করে আমার ওখানে মিলাই দিতে হবে। সেক্ষেত্রে আমার এটা স্কেল দিয়ে করবো, পরীক্ষা হলে আমরা এটা স্কেল দিয়ে করবো। এবং সেক্ষেত্রে আমার এটা কিন্তু একটা বহুভুজ হলো, কারণ এখানে বিভিন্ন বাহুর সমাহার আছে। বহুভুজ বলতে আমরা কি বুঝি? 4 এর অধিক বাহু বিশিষ্ট যে কোনো ক্ষেত্রকে আমরা বুঝি হচ্ছে বহুভুজ। এবং এটা হচ্ছে আমার যেহেতু গণসংখ্যার উপরে বেস করে বানানো, এটা হচ্ছে আমার গণসংখ্যা বহুভুজ। আশা করি গণসংখ্যা বহুভুজের এই একটা নিয়মেই আমরা বাকি সবগুলো ম্যাথ সলভ করে ফেলতে পারবো। এরপর কথা বলবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র অথবা অজীব রেখা নিয়ে। এখন এটার নামের মধ্যে আছে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ আমার এমন একটা লেখচিত্র যেখানে আমার ক্রমযোজিত গণসংখ্যা বিদ্যমান থাকবে। এখন চলো দেখি ক্রমযোজিত গণসংখ্যা টার্মটা আসলে কাকে বলে। আমরা প্রথমে আমাদের সেম ভাবে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে যেখানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যার নাম দেওয়া থাকবে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 3 কলামের একটা চার্ট আঁকবো, যেখানে আমরা এই যে কয়টা শ্রেণী আছে সেই কয়টা শ্রেণীকে লিখবো, যেই শ্রেণীতে যত জনসংখ্যা তা লিখবো, এবং তারপর আমার লাস্ট ধাপে হচ্ছে আমার গণসংখ্যার কাজ, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার কাজ। ক্রমযোজিত গণসংখ্যার এই ক্ষেত্রে আমার ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমার প্রথম শ্রেণীতে এই বরাবর যে যোগফল অর্থাৎ 1, দ্বিতীয় শ্রেণীতে আমার পূর্বেরটার সাথে বর্তমানটার যোগফল অর্থাৎ 20, তৃতীয় ক্ষেত্রে আমার আগের দুইটার যোগফল এবং এটার যোগফল অর্থাৎ তিনটার যোগফল 35। এভাবেই আমার উপর থেকে চতুর্থ নম্বর আমার উপরে 4টাই যোগ হবে। তবে আমার এটা নির্ণয় করার একটা টেকনিক আছে,
আমার এভাবে বারবার যোগ করার প্রয়োজন নেই। আমি এখানে যা থাকবে তা বসাবো, তবে এরপর থেকে এইখানে যে মানটা বসাতে হবে আমার, সেটা করবো আমি এই পাশের মানের সাথে এটা আর এইভাবে যোগ করবো। 12 আর 8 যোগ হলে কত হয়? 20। 20 আর 15 যোগ হলে কত হয়? 35। 35 আর 18 যোগ হলে কত হয়? 53। এবং 53 আর 7 যোগ হয়ে 60। এখন ব্যাপারটা হচ্ছে আমার এইখানে আমি যখন এই সবগুলো হিসাব করবো তখন আমি দেখবো আমার এর যোগফলও 60 বের হয়েছে, অর্থাৎ টোটাল গণসংখ্যা 60। এবং আমার ক্রমযোজিত গণসংখ্যা টার্মটা আমরা এভাবে ঠিক দেখাবো। এখন চলো আমরা এটাকে কিভাবে গ্রাফে বসায় আমরা অজীব রেখা আঁকতে পারি সেটা দেখা যাক। গ্রাফে আমার এই বরাবর আমি নিব হচ্ছে আমার শ্রেণী, এবং এই বরাবর নিব হচ্ছে আমি আমার ক্রমযোজিত, নর্মাল গণসংখ্যা না কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে আমার এই বরাবর। ধরি এখানে 0, 10, 20, 30, 40, 50। এখানে আমার 50 পর্যন্ত আছে না? হ্যাঁ, 50 পর্যন্ত আছে। এরপরে আমার গণসংখ্যার রেঞ্জটা দেখতে হবে। গণসংখ্যার রেঞ্জ কিরকম? টোটাল হচ্ছে আমার 60টা। তো এক্ষেত্রে যদি আমি 5 করে ধরি তাহলে আমার ওইটা ওই পর্যন্ত চলে যাবে, তাও শেষ হবে না। তাই আমি এখানে কত করে নিব? আমি এখানে নিব হচ্ছে 10, 20, 30, 40, 50, 60। এখন আমি এখানে আমার মানগুলো বসাবো। আমার 1 থেকে 10-এ জাম্প করটু 8, অর্থাৎ 10 নম্বর পয়েন্টে আমার মান হচ্ছে 8 বরাবর। এখান থেকে আমি স্কেল দিয়ে 0 থেকে 8 যোগ করব। এরপর 11 থেকে 20 আমার কত উঠছে? 20-এ, অর্থাৎ 20 পয়েন্ট আস্তে আস্তে আমার এটা বেড়ে দাঁড়িয়েছে 20-এ। এখন এটার সাথে এই পয়েন্ট যোগ করব। 30 নম্বর পয়েন্টে আমার এটা হচ্ছে 35-এ। 35 হবে এই বরাবর। এখন আমরা এটার সাথে এটা যোগ করব। 31 থেকে 40-এ আমার এটা বেড়ে দাঁড়িয়েছে 53-তে, অর্থাৎ 40 নম্বর পয়েন্ট আসতে আসতে এটা কোন পর্যন্ত গেছে? 53, অর্থাৎ 50 থেকে 3 উপরে এই বরাবর। একটু কমেডি হয়ে গেছে এদিকে। এখন 40 থেকে 50-এ, অর্থাৎ আমার শেষে আমার এটা আছে 60 পর্যন্ত, অর্থাৎ সামথিং এই বরাবর। এটা হচ্ছে আমার অজীব রেখা। এখন আমার গ্রাফের মানটা সুন্দর না হওয়ার ফলে আমার এরকম একটা রেখা আসছে যা অস্পষ্ট। তবে আমি যদি সুন্দর একটা গ্রাফ পেপারে আমার মান বসে, তাহলে আমি মোটামুটি এরকম একটা মান পাবো, যেখানে আমার গ্রাফটা হবে ঊর্ধ্বগামী, কারণ ক্রমজড়িত গণসংখ্যা কমার কোনো চান্স নেই, এটা অলওয়েজ বাড়বে। এবং আমার গ্রাফটা কোনমুখী হবে? ঊর্ধ্বমুখী হবে। এটা কখনো নিচের দিকে নামবে না, এটা জাস্ট উপরের দিকে উঠবে। এবং এটার উপরের দিকে উঠার হারের উপর নির্ভর করবে যেটা এভাবে যাবে নাকি এভাবে যাবে। এটা ছিল আমার অজীব রেখা অঙ্কন। আশা করি অজীব রেখা অঙ্কনও আর কোনো প্রকারের কোনো ডাউট নেই। এখন কথা বলবো কেন্দ্রীয় প্রবণতা নিয়ে। কেন্দ্রীয় প্রবণতা বিষয়টা হচ্ছে একগুচ্ছ সংখ্যা তথ্যের একটি প্রতিনিধি মান যা কেন্দ্রীয় অবস্থান বা প্রবণতাকে নির্দেশ করে। এই সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় 1 মার্কে আসতে পারে। এখন কেন্দ্রীয় প্রবণতা মূলত 3 প্রকারের। এর মধ্যে প্রথমটা হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। এই 3 ভাবে আমরা কেন্দ্রীয় প্রবণতাকে পেতে পারি। কেন্দ্রীয় প্রবণতা আসলে আমরা যখন কোন একটা উপাত্তকে বিশ্লেষণ করি তখন দেখতে পারি যে এর প্রতিনিধি মানগুলো সাধারণত এর কেন্দ্রের দিকে অবস্থান করে। আমরা যখন গড় বের করব অথবা মধ্যক কিংবা প্রচুরক, আমরা দেখতে পারবো এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেন্দ্রের দিকে অবস্থান করতেছে, অর্থাৎ মধ্যমানের দিকে। এখন আমরা এক এক করে গড়, মধ্যক এবং প্রচুরক দেখার চেষ্টা করি। গড় বলতে আমরা আসলে বুঝি হচ্ছে একটি জায়গায় অথবা একটি উপাত্তের মধ্যে যে কয়টা পদ আছে তাদের সবগুলোর সমষ্টিকে আমরা যদি তাদের গণসংখ্যা দিয়ে ভাগ দিই, অর্থাৎ টোটাল পদ সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের একটা অ্যাভারেজ ভ্যালু পাই। সেটাকে আমরা মূলত গড় নামে চিনি। এটা হচ্ছে আমার গড়ের বেসিক গড়ের সূত্র, অর্থাৎ আমরা গড় বলতে একেবারে ন্যূনতম যেটা বুঝি। এরপর আমাদের ক্লাস 9-10-এ গড় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে গাণিতিক গড়। আমাদের সাধারণত গাণিতিক গড়টা পরীক্ষার হলে অত বেশি আসে না। গাণিতিক গড়েরই একটা রিমাস্টার্ড ভার্সন হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড়। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, সিকিউতে যে কোনো সময় চলে আসতে পারে। সংক্ষিপ্ত গড়ের কনসেপ্টটা হচ্ছে আমার গড় নির্ণয়ের জন্য আমাদের উপাত্তকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে ইউজ করা। এর মধ্যে আমাদের এফআই, ইউআই, এন, এইচ এবং এ বের করতে হবে। এখানে এন মানে হচ্ছে আমার টোটাল গণসংখ্যা, অর্থাৎ আমার উপাত্তে কতগুলো সংখ্যা রয়েছে। এইচ হচ্ছে আমার শ্রেণী ব্যবধান,
শ্রেণী ব্যবধান। তবে এফ আই কোনটা, ইউআই কোনটা এবং এ কোনটা, এগুলা বোঝার জন্য আমরা একটা ম্যাথ রেখে এক্সাম্পল হিসেবে নিই এবং সেই ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয়ের পদ্ধতিটা একেবারে ক্লিয়ার হয়ে নিব। আমরা এখন একটি নির্দিষ্ট ম্যাথের মাধ্যমে আমাদের গড়, মধ্যক এবং প্রচুরক তিনটাই ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা গড় নিয়ে আলোচনা করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আমার এখানে একটা ডেটা দেওয়া আছে যেখানে বলা আছে যে 31 থেকে 40-এর মধ্যে আমার তিনটি গণসংখ্যা, 31 থেকে 40-এ তিনটি, 41 থেকে 50-এ 6টি, 51 থেকে 60-এ 9টি, 61 থেকে 70-এ 60টি এবং 71 থেকে 80-তে 5টি। এটা আমার একটা কি দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখান থেকে আমাদের সংক্ষিপ্ত গড়, মধ্যক এবং প্রচুরক বের করতে হবে। তো প্রথমে আমরা আমাদের সংক্ষিপ্ত গড়েরটা দেখি। সংক্ষিপ্ত গড়ের জন্য আমাদের একটা ছক বানাতে হবে যেখানে আমার প্রথমে থাকবে হচ্ছে আমাদের শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীটা আমার এখানে দেওয়া আছে। দ্বিতীয়ত লাগবে হচ্ছে শ্রেণী মধ্যমান, তৃতীয়ত লাগবে হচ্ছে আমার গণসংখ্যা, লাগবে গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। এখানে আমরা শ্রেণী মধ্যমানকে প্রকাশ করি এক্স আই দিয়ে, গণসংখ্যাকে প্রকাশ করি এফ আই দিয়ে এবং আমাদের ধাপ বিচ্যুতিকে প্রকাশ করি ইউআই দিয়ে। আমরা এখানে দেখতে পারবো আমার এফ আই সমান হচ্ছে গণসংখ্যা, ইউআই সমান হচ্ছে ধাপ বিচ্যুতি, এন সমান হচ্ছে টোটাল গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যার সমষ্টি এন এবং এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এক্ষেত্রে আমার একটা জিনিস আমরা এখনো জানি না, সেটা হচ্ছে আমার এ এর মান। যার কারণে আমরা এখন ম্যাথটা করতে থাকি, আমরা এখানে এ এর মান পাবো। প্রথমে আমরা আমাদের যে শ্রেণীতে যতগুলা মান তা লেখা শুরু করি। শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য আমি নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ দিব, অর্থাৎ 31 যোগ 40 এই দুটাকে যোগ দিয়ে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে আমি পাবো হচ্ছে 35.5। সেক্ষেত্রে আমার এটা শ্রেণী মধ্যমান হবে 35.5। একইভাবে আমার এর পরেরটা শ্রেণী মধ্যমান হবে 45.5 এবং আমরা সেম নিয়মে বাকি যে কয়টা শ্রেণী আছে সেগুলোরও শ্রেণী মধ্যমান বের করে ফেলবো। এখন শ্রেণী মধ্যমান বের করার পর আমরা এখানে যেরকম গণসংখ্যা ছিল সেগুলা নিয়ম মাফিক বসায় দিব। এখন হচ্ছে আমার খেলা। আমার এখানে ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমার এ লাগবে, তবে আমার এখানে কোনো পদে কিন্তু এ দেওয়া নেই। এখন এ কি আসলে? এ হচ্ছে আমার শ্রেণী মধ্যমান, একেবারে মাঝামাঝি যে শ্রেণী আছে সেই শ্রেণীর শ্রেণী মধ্যমানকে আমরা বলবো হচ্ছে, এখানে শ্রেণী কয়টা আছে? 1 2 3 4 5, 5টা শ্রেণী আছে। সেক্ষেত্রে আমার শ্রেণী এ হবে হচ্ছে একেবারে মাঝামাঝি, অর্থাৎ 3 নম্বর যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর শ্রেণী মধ্যমান হবে আমার এ, অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে আমার শ্রেণী মধ্যমান হচ্ছে 55.5। এবং এই এ বরাবর আমি যদি ধাপ বিচ্যুতি করি তাহলে সেক্ষেত্রে ধাপ বিচ্যুতি xi মাইনাস ইউআই, এখানে আমার xi এর মান কত? 55.5, এর মান কত? 55.5। সেক্ষেত্রে আমার এই দুইটার বিয়োগফল 0, তার মানে আমার যেই একেবারে মাঝামাঝি সারি যেখানে আমার এই বিদ্যমান এ বরাবর আমার ধাপ বিচ্যুতি হচ্ছে 0 এবং এ থেকে উপরের দিকে আমার ধাপ বিচ্যুতি হচ্ছে -1 -2 এবং এ থেকে নিচের দিকে আমার ধাপ বিচ্যুতি হচ্ছে 1 2। এখানে -1 -2 -3 পর্যন্ত যেতে থাকবে এবং এখানে 1 2 3 এর মতো নিচে নামতে থাকবে। এখন কথা হচ্ছে আমার এখানে যখন 5টা সারি আছে তখন আমি ইজিলি বলতে পারতেছি আমার মাঝের সারি কোনটা। তবে এখানে যদি একটা সারি এক্সট্রা থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো? 1 2 3 4 5 6টা সারি হতো। এখন 6টা সারির ক্ষেত্রে আমার এইটাও মাঝের সারি হতে পারে, এটাও মাঝের সারি হতে পারে। তবে আমি এখানে কোনটার শ্রেণী মধ্যমানকে এ ধরবো তার জন্য আমার তাকাতে হবে গণসংখ্যার দিকে। এখানে যদি আমার এই দুইটা শ্রেণী মাঝামাঝি থাকতো তাহলে সেক্ষেত্রে আমার দেখতে হতো এদের গণসংখ্যা কার বেশি। যার গণসংখ্যা বেশি তার শ্রেণী মধ্যমানকে আমরা ধরতাম হচ্ছে এ এবং এটা ধরে আমরা বাকি ক্যালকুলেশনটা করতাম। এখন আমার এই চার্টের সব ফিল আপ জাস্ট একটা মান বাকি, সেটা হচ্ছে সামেশন অফ এফ আই ইউআই, অর্থাৎ এখানে এফ আই কে ইউআই দিয়ে গুণ করে আমি যত যত পাবো তা আমার এখানে বসাতে হবে। সরি, এফ আই ইউআই সামেশন হচ্ছে পরে বসাবো, এফ আই ইউআই অর্থাৎ এফ আই কে ইউআই দ্বারা গুণ করে আমি যত মান পাবো। এই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে -6 0 7 10। এখানে আমার টোটাল এন হচ্ছে 9 9 18, 18 আর 7 25, 25 আর 5 30। এবং এখানে আমার সামেশন অফ এফ আই
ইউআই, অর্থাৎ যতগুলো এফআই ইউ আছে এই সবগুলোর যোগফল হচ্ছে আমার -12, 7, -5, 5। এখানে আমার সামেশন অফ এফআই ইউ হচ্ছে 5। এখন আমার এখানে আমরা এ পেয়েছি, সামেশন অফ এফআই ইউ পেয়েছি, আমার এন হচ্ছে 30 এবং শ্রেণী ব্যবধান এইচ হচ্ছে আমার 10, 31 থেকে 40 পর্যন্ত আমার টোটাল 10টা পদ বিদ্যমান। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখন এখানে ক্যালকুলেশন করি, এর জায়গায় আমি বসাবো 55.5 প্লাস সামেশন অফ এফআই ইউ কত 5, এন এর মান 30 এবং শ্রেণী ব্যবধান 10। এখন যদি আমি এটাকে এটা দিয়ে কাটি তাহলে নিচে থাকে 3 সমান সমান 55.5 প্লাস 5/3। আমরা জানি 5/3 মানে হচ্ছে 1.667, অর্থাৎ আমার এখানে এই ম্যাথটার মান হচ্ছে 57.1667। এটাই আমার এই প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মান। আশা করি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমাদের একদম ক্লিয়ার। এখন আমরা আমাদের নেক্সট টপিক অর্থাৎ মধ্যকে জাম্প করব। আমরা পার্ট এ তে শিখেছি কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। মধ্যক নির্ণয়ের জন্য আমার প্রথমে এই ডেটাকে ইউজ করে আমার সেই ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হবে। এরপরে আমি জাস্ট সূত্রতে মান বসাবো, আমি আমার মধ্যক পেয়ে যাব। তার জন্য প্রথমে যে চার্টের মধ্যে থাকবে শ্রেণী, ব্যক্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। পার্ট এ তে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারি। এখানে আমি জাস্ট সেটা বের করে ফেলবো। এখানে 3 থাকলে 3, 3 যোগ 6 হয় 9, 9 যোগ 9 18, 18 যোগ 7 25 এবং 25 যোগ 5 30। এটা হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা এবং আমার টোটাল মান হচ্ছে 30। এখন মধ্যক নির্ণয়ের জন্য আমার এখানে বুঝতে হবে আমার টোটাল সংখ্যা হচ্ছে 30। তাহলে আমার n/2 তম পদ অর্থাৎ 30/2 সমান সমান 15তম পদ আমার যে শ্রেণীতে হচ্ছে 15তম পদ যে শ্রেণীতে বিদ্যমান সেটি হচ্ছে আমার মধ্যক শ্রেণী। সেই শ্রেণীটি হচ্ছে আমার মধ্যক শ্রেণী। এখন আমার ক্রমযোজিত গণসংখ্যার এখানে হচ্ছে আমার 1 থেকে 3 পর্যন্ত আছে, এখানে হচ্ছে 4 থেকে 9 এবং এখানে হচ্ছে আমার কত 10 থেকে 18 পর্যন্ত পদ। এই লাইনটা আমার 10 থেকে 18 পর্যন্ত পদ বিদ্যমান, অর্থাৎ আমার মধ্যক বিদ্যমান হচ্ছে আমার এই সারিতে, যেখানে আমার শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60। এখন এইটা যদি আমার মধ্যক শ্রেণী হয় তাহলে এর উপরে নির্ভর করে আমি কিভাবে বিভিন্ন মান বের করতে পারি সেটা দেখা যাক। এল হচ্ছে আমার মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখানে মধ্যক শ্রেণী হচ্ছে আমার 151 থেকে 60, সেক্ষেত্রে আমার নিম্ন সীমা হচ্ছে 51। এরপরে আমার বের করা লাগবে হচ্ছে n/2, যেটা আমি একটু আগে বের করলাম সেটা হচ্ছে 15। তারপর আমার বের করা লাগবে এফসি অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আমার মধ্যক শ্রেণী হচ্ছে কত 51 থেকে 60, তাহলে এটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমার 9, সেক্ষেত্রে আমার এফসি হবে 9। এফ এম হচ্ছে আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে আমার 61 থেকে 60, আমার এখানে এফ এম এর মান হবে 9 এবং লাস্টলি আমার শ্রেণী ব্যবধান হচ্ছে এখানে 10 এইচ। তাহলে মধ্যকের সূত্র অনুযায়ী মধ্যক সমান সমান এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু h/fm। এখানে আমার এল হচ্ছে 151 যোগ n/2 হচ্ছে 15, এফসি 9 ইন্টু 10/9, এফ এম সমান সমান 51 প্লাস 6 গুণ 9 গুণ 10, 51 প্লাস 60 কে 9 দিয়ে ভাগ দিলে আমার হয় 6.667 এবং এদের যোগ করলে আমার আনসার আসে 57.667 এবং এইটাই হচ্ছে আমার এই ম্যাথের জন্য মধ্যকের মান। আশা করি এরকম টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজেই এই প্রসেসটা ইউজ করে আমার ম্যাথটা সলভ করতে পারবে এবং মধ্যক আমার এখানেই শেষ। এরপরে আমরা আলোচনা করব প্রচুরক নিয়ে। এখন আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক প্রচুরক নিয়ে কথা বলবো। প্রচুরক মানে মূলত বোঝায় হচ্ছে যা সর্বাধিকবার পাওয়া যায়, অর্থাৎ একটা উপাত্তে যেই মানটা আমার সর্বাধিকবার পাওয়া যাবে সেটাই হবে আমার সেই উপাত্তের প্রচুরক। সেক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে আমার একটা উপাত্ত দেওয়া আছে যেখানে একবার, 3 দেওয়া আছে 3 বার, 8 2 বার, 7 2 বার, 8 3 বার, 9 একবার। এখন এখানে আমার 5 দেওয়া আছে কয়বার 4 বার, সেক্ষেত্রে আমার এই উপাত্তের প্রচুরক হচ্ছে
5, অর্থাৎ আমার উপাত্তের যেই মানটা সর্বাধিকবার পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার সেই উপাত্তের জন্য প্রচুরক। এখন আমরা চার্ট থেকে কিভাবে প্রচুরক বের করতে পারি, অর্থাৎ এই চার্ট থেকে কিভাবে প্রচুরক বের করতে পারি, তার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে, যেটা হচ্ছে আমার L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন এখানে L হচ্ছে আমার মধ্যক শ্রেণী যেরকম বিদ্যমান ছিল সেই রকমই প্রচুরক শ্রেণীও বিদ্যমান থাকে। যেই শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক সেটাই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তো এখানে আমার প্রচুরক শ্রেণীর একটা নিম্ন সীমা থাকে, সেটার আমরা ধরি L। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এর আগের শ্রেণীর গণসংখ্যার সাথে আমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। এরপরে F2 হচ্ছে আমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এর পরের শ্রেণীর সাথে এর গণসংখ্যার বিয়োগফল। এবং এই কয়টা মান বের করলেই আমরা আমাদের চার্ট থেকে আমরা আপনাদের প্রচুরক বের করতে পারবো। তো এখন চলো এই লাস্ট ম্যাথটা সলভ করা যাক। আমরা আমাদের এই চ্যাপ্টারের একেবারে লাস্ট ম্যাথে চলে আসছি, যেটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের ম্যাথ। এখানে আমার প্রচুরক নির্ণয়ের জন্য চার্টের সাথে এক্সট্রা কোনো কাজ করার দরকার নেই। আমার যেই চার্ট উদ্দীপকে দেওয়া থাকে সেটার তথ্যকে ইউজ করে আমরা আমাদের প্রচুরক লিখতে পারবো, অর্থাৎ প্রচুরক নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমার এখানে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে আগে। আমার এখানে যেই শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক সেটাই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে এক্ষেত্রে আমার প্রচুরক শ্রেণী হচ্ছে যেই শ্রেণীর গণসংখ্যা 9, অর্থাৎ 51 থেকে 60, অর্থাৎ প্রচুরক শ্রেণী হচ্ছে আমার 51 থেকে 60। তাহলে সেক্ষেত্রে আমার এল এর মান কত? এল হচ্ছে আমার প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ 51। এক্ষেত্রে আমার F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 9 - 6 = 3। আমার F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 9 - 7 = 2। আমার এখানে আমি প্রচুরক নির্ণয়ের জন্য যে যে উপাত্ত লাগলো, এবং আমার H এর মান হচ্ছে 10। তো আমি এখন এই উপাত্তগুলোকে ইউজ করে প্রচুরকটা নির্ণয় করি। আমার এখানে প্রচুরক ইকুয়ালস টু L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। আমার এখানে L এর মান হচ্ছে 51 প্লাস F1 এর মান 3, F2 এর মান হচ্ছে 2, অর্থাৎ 3/3 প্লাস 2 ইন্টু H। 51 প্লাস 3/5 ইন্টু 10, 10 আর 5 কাটলে এখানে থাকে 2, অর্থাৎ 51 প্লাস 6 = 57। এবং এইটাই হচ্ছে আমার এই উপাত্তের জন্য আনসার। আমরা মধ্যক দেখলাম, গড় দেখলাম, প্রচুরক দেখলাম, এবং একটা ম্যাথের মধ্যে আমি আমার গড়, মধ্যক, প্রচুরক তিনটা নির্ণয় দেখলাম। আমরা পার্ট এ তে গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয়, গণসংখ্যা বহুভুজ নির্ণয় এবং অজীব রেখা অঙ্কন এই সবগুলা দেখছিলাম। পার্ট বি তে আমরা দেখলাম গড়, মধ্যক, প্রচুরক, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার যে 3 প্রকার ভেদ আছে সেই 3টা দেখলাম, এবং এরই মাধ্যমে আমাদের পরিসংখ্যান চ্যাপ্টারটা এই পর্যন্তই শেষ। এখন বাকি কাজটা হচ্ছে তোমাদের। আমি প্রত্যেক টাইপ থেকে চেষ্টা করছি একটা করে ম্যাথ দেখা দেওয়া। তোমাদের কাজ হচ্ছে তোমরা টেস্ট পেপার থেকে প্রতিটা টাইপ থেকে মিনিমাম 5টা করে ম্যাথ সলভ করবা, এবং যে কোনো প্রবলেম থাকলে ফিগার আউট করার চেষ্টা করবা যে তোমার দুর্বলতাটা আসলে কোথায়। পড়ালেখা তোমারই করতে হবে ভাই। আমরা টিচাররা ম্যাক্সিমাম তোমাদেরকে পড়ালেখা পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। তুমি যদি নিজের এফোর্ট না দাও তাহলে 1000 ক্লাস করেও তোমার লাভ হবে না। তুমি এই ক্লাসটা দেখার পর সুন্দর করে তোমার বইতে যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো ছিল সেগুলো সলভ করবা, এবং চেষ্টা করবা যাতে তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো টাইপের ম্যাথ আসলে তুমি যাতে সেটা পারো। তাহলে আমি মনে করবো যে আমার এই ক্লাসটা সার্থক হয়েছে। এবং ক্লাস নেওয়ার সময় যদি টুকটাক কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমার চেষ্টা থাকবে সামনে থেকে যেন এই ক্লাসগুলো আমি আরো ইমপ্রুভ করতে পারি এবং ক্লাস আরো কন্টেন্ট নির্ভর করতে পারি। আশা করি এই যাত্রায় তোমাদের সবার সাপোর্ট পাবো আমি। আসসালামু আলাইকুম, আজকের জন্য এটুকুই।